আসসালামু আলাইকুম। আজ 25 আগস্ট 2025 সোমবার। শুরু করছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠান। দর্শক, আপনাদের সঙ্গে রয়েছি আমি আবিদ আজম। শুরুতেই সংবাদ শিরোনাম। বিএনপি নেতা রাজাকার ফজলুকে নিয়ে অন্যরকম যা হচ্ছে। জানা গেল তৌহিদ আফ্রিদির গোপন তথ্য 5 দিনের রিমান্ড দিল আদালত। যেভাবে উত্থান মোদির বিরুদ্ধে হুঙ্কার দেয়া থালাপতি বিজয়ের। এবার বিস্তারিত। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমানকে গ্রেফতারের দাবিতে রাজধানীর সেগুন বাগিচায় তার বাসার সামনে অবস্থান নিয়েছে জুলাই আন্দোলন সংশ্লিষ্ট একদল বিক্ষুব্ধ মানুষ। দুপুরে সেখানেই নামাজ পড়তে দেখা গেছে বিক্ষোভকারীদের। সোমবার সকাল থেকে বিপ্লবী ছাত্র জনতা ব্যানারে বিক্ষোভ করেন আন্দোলনকারীরা। বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ, জুলাই রাজবন্দী সহ কয়েকটি সংগঠনের নেতাকর্মীরা এই অবস্থান কর্মসূচিতে অংশ নিয়েছে। ঘটনাস্থলে সতর্ক অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। জুলাই গণ অভ্যুত্থান নিয়ে বিতর্কিত মন্তব্য করায় ফজলুর রহমানকে নিয়ে বিতর্কের সৃষ্টি হয়। পরে বিএনপি তাকে কারণ দর্শানোর নোটিশ দেয়। নোটিশ পাওয়ার 24 ঘন্টার মধ্যে তাকে জবাব দিতে বলা হয়েছে। আজ সকালে রাজধানীর সেগুনবাগিচায় তার বাসার সামনে কয়েকজন লোক জড়ো হয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকে এবং গ্রেফতারের দাবি জানায়। ডিএমপির রমনা জোনের সহকারী পুলিশ কমিশনার আবদুল্লাহ আল মামুন বলেন, সকালে জুলাই আন্দোলন করা কিছু লোক ফজলুর রহমানের বাসার সামনে অবস্থান নেয়। আমাদের পুলিশ সদস্যরা সেখানে গিয়েছেন, পুলিশ তাদের সঙ্গে কথা বলছে। তবে সেখানে অবস্থানরত ব্যক্তিরা বলেছেন ফজলুর রহমান মুক্তিযুদ্ধের আদর্শ থেকে বিচ্যুত হয়ে রাজাকারী পরিণত হয়েছেন। এ সময় সমবেত দর্শনার্থীরা তাকে কালো ফজলু ও পাগলা ফজলু নামে আখ্যা দেন। জুলাই গণ অভ্যুত্থানকে নিয়ে বিতর্কিত মন্তব্য করে গতকাল থেকে তোপের মুখে পড়ে গেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমান। সে বিষয়ে গণমাধ্যমের সামনে মুখ খোলেন তিনি। জানালেন, পুরো বিষয়টি ভুলভাবে উপস্থাপন করা হয়েছে সবার সামনে। আজ তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, কোনো ভাইরাল হয় নাই, এটা ইউটিউবে অনেক কিছু করা যায়। আমার সমস্ত বক্তব্যটা আপনারা তাদেরকে দিতে বলেন। এই 2 লাইন দিয়ে নিচে দিয়ে হেডিং দিয়ে ওই ফজলুর রহমান বলেছে ইউনূসকে দেশ ছেড়ে চলে যেতে। এই সব তো এই দেশে হইতেছে। আমার টোটাল বক্তব্যটা লাগবে, কোথায় কখন বলেছি সেটা লাগবে। তিনি আরও জানিয়েছেন, যদি তার বক্তব্যে ভুল ধরিয়ে দিতে পারেন কেউ, তাহলে হাত জোর করে ক্ষমাও চাইবেন তিনি। তার কথা, আমার বক্তব্যটা সামনে এনে কেউ যদি আমাকে বুঝাইতে পারে যে এটা আপনি ভুল বলেছেন, তাহলে আমি সঙ্গে সঙ্গে হাত জোর করে মাপ চাইব, কিন্তু পুরো বক্তব্যটা বাজাতে হবে। আমি কি বলেছি সেটা দেখতে হবে। এই ইউটিউবের একটা লাইন দিয়ে হবে না। সম্প্রতি একটি টকশোতে ফজলুর জানান, দীর্ঘদিন ধরে দেশের রাজনৈতিক স্থিতিশীলতা নষ্ট করার ষড়যন্ত্র করে আসছে জামাত। সে প্রসঙ্গে 5 আগস্ট নিয়ে তিনি বলেন, যারা 5 আগস্ট ঘটাইছে কালো শক্তি, সেই কালো শক্তির নাম হলো জামাত ইসলামী। তাদের যে অগ্রগামী শক্তি তার নাম হইল ইসলামী ছাত্র শিবির, যাকে সার্জিস আলমরা যারা এটার অভিনয় করছে। 5 আগস্টের অভিনেতা যারা, আমি তাদেরকে নেতা বলতে চাই না, আমি তাদেরকে অভিনেতা বলবো। সেই আলবদর আল শামস জামাতে ইসলাম আমরা মনে করেছিলাম 54 বছর পর পূর্বপুরুষের পরাজয়ের গ্লানি তারা ভুলে গেছে, কিন্তু না, সেই পরাজয়ের গ্লানি দ্বিগুণ আকারে তাদের মধ্যে এসেছে। এরপর থেকেই তিনি তোপের মুখে পড়ে গেছেন। বিএনপির পক্ষ থেকে তাকে শোকজ নোটিশও পাঠানো হয়, যদিও সে প্রসঙ্গে তিনি বলেছেন যথাসময়ে দলকে এর উত্তরটা দেবেন তিনি। অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম নিউ ইয়র্কে বাংলাদেশ কনসুলেটের ভেতর অবস্থান করছেন এমন সন্দেহে সেখানে বিক্ষোভ করে হামলা চালিয়ে ভাঙচুর করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ সময় নানা স্লোগান দেন তারা। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত বেশ কয়েকটি ভিডিওতে এই চিত্র দেখা গেছে। ভিডিওতে দেখা যায় কনসুলেটের সামনে জড়ো হয়ে মিছিল দিচ্ছেন অনেক নেতাকর্মী। কনসুলেটের দরজায় ধাক্কাধাক্কি করেন কয়েকজন, পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। এই ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন সিনিয়র সচিব পদমর্যাদায় মেক্সিকোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারি। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা জরুরি বলে মনে করেন তিনি। সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক পোস্টে তিনি লেখেন, নিউ ইয়র্কে অবস্থিত বাংলাদেশ কনসুলেটে আওয়ামী লীগ সমর্থিত কতিপয় দুষ্কৃতিকারীর হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। অবিলম্বে এদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ জরুরি। আমি বিশ্বাস করি যুক্তরাষ্ট্রে আমাদের সহকর্মীরা বিষয়টি যথাযথ
যথাযথ কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন। যুক্তরাষ্ট্র প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, বিদেশে অবস্থিত সকল বাংলাদেশি মিশন ও দূতাবাস কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করা স্বাগতিক দেশের দায়িত্ব। বাংলাদেশের গণতন্ত্র ও অর্থনৈতিক উন্নয়নের অন্যতম বৃহৎ অংশীদার যুক্তরাষ্ট্রের মাটিতে বাংলাদেশের পতিত স্বৈরশাসকের সমর্থকদের এমন ন্যাক্কারজনক হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। জেনেভা কনভেনশন অনুযায়ী স্বাগতিক দেশকে ওই দেশে অবস্থিত সকল মিশনের নিরাপত্তা নিশ্চিত করতে হয়। তাই নিউ ইয়র্কের ওই দূতাবাসের নিরাপত্তা নিশ্চিতের দায়িত্ব যুক্তরাষ্ট্র সরকারের। দীর্ঘদিন হোয়াইট হাউস, স্টেট ডিপার্টমেন্টে সাংবাদিক হিসেবে দায়িত্ব পালন করা এই রাষ্ট্রদূত বলেন, এ বিষয়ে আমার সহকর্মীদের প্রয়োজনীয় যে কোনো সহযোগিতা প্রদানে আমি প্রস্তুত। আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার রাত 10:30টার দিকে বরিশালের বাংলাবাজার এলাকার রোগ নির্ণয় কেন্দ্রের পাশের একটি বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। তাকে যাত্রাবাড়ি থানায় করা হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়। এদিকে তৌহিদ যে বাড়িতে আত্মগোপনে ছিলেন সেখানকার আশপাশের প্রতিবেশীরাও জানতেন না যে তিনি ওখানে আছেন। রোববার রাত 10:30টার দিকে পুলিশ অভিযান শুরু করলে প্রতিবেশীরা জানতে পারেন তৌহিদ আফ্রিদিকে ধরতে এই অভিযান। একজন প্রতিবেশী নাম প্রকাশ না করার শর্তে দেশের এক সংবাদ মাধ্যমকে বলেন, তৌহিদ আফ্রিদি এখানে লুকিয়ে আছেন সেটা আমরা ধারণা করতে পারিনি। গ্রেফতার হওয়ার পর জানলাম। আগে জানতাম তৌহিদ আফ্রিদির দাদা বাড়ি বরিশালেই। একাধিক প্রত্যক্ষদর্শী বলেন, তৌহিদ আফ্রিদিকে গ্রেফতার করে গাড়িতে তোলার আগে বেশ কিছু সময় সেখানে পুলিশ ও সিআইডির কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন। তিনি পুলিশের সদস্যদের উদ্দেশ্যে বলেন, আমি দাদার বাসায় আসছি কবর জিয়ারত করতে। আত্মগোপনে থাকার বিষয়ে তিনি বলেছিলেন, আমি ভয় পেয়েছি শুধু আমার স্ত্রীর জন্য, ও 6 মাসের অন্তঃসত্ত্বা। এর আগে গত 17 আগস্ট কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে গ্রেফতারের জন্য সরকারকে আলটিমেটাম দেয় জুলাই রেভলিউশনারি অ্যালায়েন্স জেআরএ। সংগঠনটির ফেসবুক পেজে একটি পোস্টে দাবি করা হয়, আফ্রিদি শুধু বর্তমান সরকারের সময়কালের নয়, 15 আগস্টের আওয়ামী লীগ ক্যাম্পেইনের সময়ও অর্থ সরবরাহের সঙ্গে যুক্ত ছিলেন। আরও দাবি করা হয়, আফ্রিদি বাংলাদেশেই আছেন, কোনো নাটক চলবে না, সোজা সাপটা গ্রেফতার করতে হবে। শেষ পর্যন্ত পুলিশের জালে ধরা পড়েন আলোচিত এ কন্টেন্ট ক্রিয়েটর। এদিকে তৌহিদ আফ্রিদির 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আলোচিত সমালোচিত কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদির গ্রেফতার নিয়ে প্রশ্ন তুলেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। তিনি বলেন, যাত্রাবাড়ি থানায় হত্যা মামলায় তৌহিদ আফ্রিদিকে গ্রেফতার করা হয়েছে। এটা নিছক একটা ভুয়া মামলা। ভুয়া মামলায় কেন তাকে গ্রেফতার করতে হবে? সে তেলবাজি করেছে। তেলবাজির মামলায় বা তার বিরুদ্ধে দুর্নীতির কোনো অভিযোগ থাকলে সেটির প্রেক্ষিতে গ্রেফতার করতে পারত। সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক পোস্টে রাশেদ খান এসব কথা বলেন। গণ অধিকার পরিষদের এ নেতা বলেন, তৌহিদ আফ্রিদিকে আমি কখনোই পছন্দ করি নাই। এদের তেলবাজি নিয়ে আমি বরাবরই প্রতিবাদ করেছি, বক্তব্যও দিয়েছি। বরাবর বলেছি, এসব তেলবাজরা তরুণদের আইডল হতে পারে না। জুলাই গণ অভ্যুত্থানের পর আমরা আইনের শাসনের কথা বলছি। ভুয়া মামলায় কাউকে গ্রেফতার করা আইনের শাসন কায়েমের অন্তরায়। সে যতটুকু অন্যায় করেছে তাকে ততটুকুই শাস্তি দিতে হবে। রাশেদ খান আরও বলেন, সরাসরি আওয়ামী লীগের পদে থাকা জামি এমপি বা মন্ত্রীরা কেন গ্রেফতার হচ্ছে না? তৌহিদ আফ্রিদির থেকে তারা বড় অপরাধী। তারা সন্ত্রাসী পালন করেছে, দুর্নীতি করেছে, শেখ হাসিনার ভ্যানগার্ড হিসেবে কাজ করেছে। তাদেরকে অন্তর্বর্তীকালীন সরকারের উচ্চ পর্যায় থেকে নিরাপত্তা পর্যন্ত দেয়া হয়েছে। বিচার শেষ হওয়ার পূর্বে সরকারের উচ্চ পর্যায়ের সিদ্ধান্তে সারা দেশে এরা জামিনও পাচ্ছে। আমি 1 বছর এসব নিয়ে প্রতিবাদ করায় অনেকের বিরাগভাজন হয়েছি। অন্তর্বর্তীকালীন সরকারের এসব কর্মকাণ্ডের সমালোচনা করায় যারা আমার সমালোচনা করেছে তারা দেখি এখন সরাসরি ডক্টর মোহাম্মদ ইউনূস ও তার সরকারের কঠোর সমালোচনা ও আক্রমণ শুরু করেছে। এজন্য আমি আপাতত সরকারের সমালোচনা বন্ধ করেছি। স্বার্থে আঘাত লাগায় বা সরকারের সঙ্গে নির্বাচনের রোডম্যাপ নিয়ে বিরোধ তৈরি হওয়ায় আমার সমালোচকদের বিবেক জাগ্রত হয়েছে। তারা আপাতত সব পুষিয়ে নিচ্ছে। স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের সাবেক সংসদ সদস্য আকমা বাহাউদ্দিন বাহার ও তার মেয়ে, কুমিল্লা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র তাহসিন বাহার সূচনাকে আটকের 1 রাত পর ভারতের কলকাতা পুলিশ ছেড়ে দিয়েছে বলে খবর পাওয়া গেছে। জানা গেছে, গত শনিবার রাতে রাজারহাট থানা পুলিশ তাদেরকে আটক করে।
পরে মাহবুবুল আলম হানিফ এবং শেখ হাসিনার সহযোগিতায় তারা ছাড়া পান। কুমিল্লা ৬ আসনের সাবেক এমপি বাহার ও তার বড় মেয়ে সূচনা দেশে থাকতে হিন্দুদের উপর নির্যাতন ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে অপপ্রচার চালান। এ কারণে পশ্চিমবঙ্গের বিজেপি ও সাধারণ মানুষ তাদের উপর ক্ষুব্ধ। একাধিক সূত্র জানিয়েছে তারা কলকাতায় ক্ষিপ্ত মানুষের দ্বারা মবের শিকার হতে পারেন। এর আগে গত শনিবার পূর্ণিমা রানী শীল লগ্নজিতা নামের এক তরুণী ফেসবুকে বাহারের বিরুদ্ধে একটি পোস্ট দেন। তিনি লেখেন, বাংলাদেশ সচিবালয়ে ঢাকা হিন্দু সম্প্রদায়ের ওপর যারা হামলা চালিয়েছিল এবং ভারত সরকারের বিরুদ্ধে সেই কুকুর যে কিনা আওয়ামী লীগের খেয়ে পড়ে মোদির সরকারের বিরুদ্ধে রাস্তায় কাঠমোল্লা নিয়ে মিছিল করে, সে কেন ভারতের মাটিতে? আর বাংলাদেশ থেকে হিন্দু সম্প্রদায় জীবন বাঁচাতে যেতে চায়, তখন ভিসা দরকার। ছি। তিনি আরও লেখেন, 2021 সালে বাংলাদেশ দুর্গাপূজায় হামলার পেছনে বাংলাদেশি আওয়ামী লীগ নেতা বাহারউদ্দিন বাহার, যিনি পূজা মণ্ডপে কোরআন রেখেছিলেন, তখন সারা বাংলাদেশে পুজোর 12টা বাজিয়েছিল। তিনি এখন তার মেয়েকে নিয়ে কলকাতার রাজারহাট নিউ টাউনে লুকিয়ে আছেন। এরপরই মেয়েসহ বাহারকে আটকের ঘটনা ঘটে বলে জানা গেছে। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের সহ সভাপতি ভিপি পদপ্রার্থী উমামা ফাতেমা রোববার রাতে রোকেয়া হলে নিয়ম বহির্ভূতভাবে অবস্থানের অভিযোগে হল প্রশাসনের কাছে ক্ষমা চেয়ে আবেদন করেছেন। সোমবার নিজের ভেরিফাইড ফেসবুক প্রোফাইলে একটি পোস্টে তিনি এ তথ্য জানিয়েছেন। আবেদনপত্রে উমামা লিখেছেন, বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী এক হলের ছাত্রী অন্য হলে অবস্থান করতে পারেন না। দীর্ঘদিন মানসিক ও শারীরিক চাপে থাকায় তিনি রোকেয়া হলে এক বান্ধবীর সাথে রাত 10টার আগে প্রবেশ করেছিলেন। কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে উদ্দেশ্য প্রণোদিতভাবে প্রচার করা হচ্ছে তিনি রাত 1:30টায় হলে প্রবেশ করেছেন, যা সম্পূর্ণ বানোয়াট ও বিভ্রান্তিকর। নিয়ম ভঙ্গ করে হলে অবস্থান করার জন্য তিনি দুঃখ প্রকাশ করেন। তিনি আরও উল্লেখ করেন, কোনো প্রকার নির্বাচনী প্রচারণার উদ্দেশ্যে তিনি হলে যাননি। রাত 3:30টার দিকে বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর বিষয়টি জানতে পেরে তিনি নিজেই প্রাধ্যক্ষকে ফোন করে নিয়ম ভঙ্গের দায় স্বীকার করেন। আবেদনপত্রে উমামা ছাত্রীদের যাতায়াত সহজ করতে বিশেষ অনুমতি সাপেক্ষে বিশ্ববিদ্যালয় বা হলের পরিচয়পত্র প্রদর্শনের মাধ্যমে এক হলের শিক্ষার্থীকে অন্য হলে প্রবেশের অনুমতি দেওয়ার অনুরোধ জানান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী কোনো ছাত্রী নিজের হল ছাড়া অন্য হলে প্রবেশ করতে পারেন না, এমনকি বৈধ পরিচয়পত্র থাকলেও নয়। এছাড়া রাত 10টার পর হলে প্রবেশ নিষিদ্ধ, তবে বিশেষ পরিস্থিতিতে অনুমতি নিয়ে রাত 12টার মধ্যে প্রবেশ করার নিয়ম রয়েছে। এবার খুব জরুরি 1 মিনিট জানাচ্ছেন ইউনেস্কো ক্লাব পুরস্কার বিজয়ী সাংবাদিক আমিরুল মোমিনীর মানিক। খুব জরুরি 1 মিনিটে প্রত্যেককে আমন্ত্রণ। প্রিয় বন্ধুরা, অনেক সময় আমাদের অজানা বিষয়কেও আমরা বলে থাকি যে জানি। বন্ধুদের আড্ডায় অথবা গুরুত্বপূর্ণ কোনো সময়ে আমরা অবচেতন মনে বলে ফেলি যে হ্যাঁ জানি, হ্যাঁ পড়েছি, অথবা এই বিষয়ে আমাদের অভিজ্ঞতা আছে। কিন্তু যখন পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করা হয় বা জিজ্ঞেস করা হয়, তখন আমরা যখন উত্তর দিতে না পারি, তখন এটা প্রমাণিত হয় যে মিথ্যা বলেছি। সুতরাং যে বিষয়টি আপনি আমি জানি না, সেটা স্পষ্ট করেই বলা উচিত যে জানি না। এতে বরং সম্মান আপনার বাড়বে, মর্যাদা বাড়বে। কিন্তু যখনই আপনি না জেনেও জানার ভাব নেবেন, তখন একদিন হোক বা দুদিন হোক বা কিছুদিন পরে হোক আপনার মর্যাদা ক্ষুণ্ণ হবে। প্রিয় বন্ধুরা, আসুন এই বিষয়ে আমরা সতর্ক থাকি। এবার দেশের বাইরের খবর। তামিলনাড়ুর মাদুরাই জেলায় অনুষ্ঠিত এক বিশাল রাজনৈতিক সমাবেশে জোরালো হুঙ্কার দিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও ক্ষমতাসীন বিজেপির বিরুদ্ধে সরাসরি অবস্থান নিয়েছেন দক্ষিণী সিনেমার সুপারস্টার ও রাজনীতিবিদ থালাপতি বিজয়। সম্প্রতি লাখো সমর্থকের উপচে পড়া জনসভায় বিজয় বলেন, আমাদের একমাত্র আদর্শগত শত্রু বিজেপি। আজ আমরা ফ্যাসিবাদী বিজেপির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছি। মুহূর্তেই জনসভায় স্থলে উচ্ছ্বাসে ফেটে পড়ে উপস্থিত জনতা। এই মহাসমাবেশের আয়োজন করে বিজয়ের নিজস্ব রাজনৈতিক দল তামিলাগা ভেট্রি কাজাগাম টিভিকে। এর আগে 2024 সালের অক্টোবরে প্রথম জনসভায় অংশ নেয়ার মাত্র 9 মাসের ব্যবধানে দলটির দক্ষিণ ভারতের রাজনীতিতে শক্ত অবস্থান তৈরি করে নিয়েছে। এবার মাদুরাই আসন থেকে রাজ্য বিধানসভা নির্বাচনে প্রার্থী হওয়ার ঘোষণা দিলেন বিজয়। জোসেফ বিজয় চন্দ্রশেখরকে ভক্তরা ভালোবেসে ডাকেন থালাপতি, অর্থাৎ সেনাপতি। একের পর এক সুপারহিট সিনেমার মাধ্যমে তিনি দক্ষিণ ভারতের সবচেয়ে জনপ্রিয় তারকায় পরিণত হন। তবে ঝলমলে কেরিয়ারের শিখরে থাকতেই রাজনীতিতে সক্রিয় হওয়ার সিদ্ধান্ত নেন তিনি। তার ভাষায়, রাজনীতি সিনেমার মতো সহনশীলতার জায়গা নয়,
এটি যুদ্ধক্ষেত্র, তাই অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে আমি বেছে নিয়েছি লড়াইয়ের পথ। বিজয়ের এমন সাহসী অবস্থানের পরও ভারতের বেশিরভাগ জাতীয় গণমাধ্যম তার বক্তব্য প্রচারে নীরব থাকে। তবে দক্ষিণ ভারতের স্থানীয় সংবাদ মাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে বিজয়ের বক্তব্যের ভিডিও ব্যাপকভাবে ভাইরাল হয়। ভিডিওতে দেখা যায় মাথা ও হাতে কমলা হলুদের ওড়না বাঁধা বিজয় জনতার প্রতি অভিবাদন জানাচ্ছেন। চারপাশে মুখর হয়ে উঠেছে জনতার উল্লাসে। বিজয়ের রাজনৈতিক অবস্থান শুধু ভারতে নয়, বাংলাদেশেও ভক্তদের মাঝে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। নেটিজেনদের মন্তব্য, সিনেমার নায়ক থেকে তিনি এখন বাস্তবের নায়ক। অনেকেই বলছেন বিজয়ে তার জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে এখন জনগণের সেবায় আত্মনিয়োগ করছেন, যা সত্যিকারের নেতৃত্বের পরিচায়ক। থালাপতি বিজয়ের ঘোষণা অনুযায়ী তার লক্ষ্য 2026 সালের তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে জয়ী হয়ে জনসেবায় আত্মনিয়োগ করা। তিনি বিশ্বাস করেন রাজনীতি কোনো পেশা নয়, এটি জনগণের প্রতি দায়িত্ব। দর্শক, শেষ করছি প্রতিদিনের গল্পের আজকের গল্প। changetv.press বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত। ভিজিট করুন এর ওয়েবসাইট www.changetv.press, youtube.com/changetvpress এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে। ভালো থাকুন, নিরাপদে থাকুন, শুভেচ্ছা নিরন্তর। changetv.press, এক ফোঁটা হলুদও নেই।